20-21 সেশনে এইচএসসির একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো এবং আমার ক্লাস করছো, সবাইকে জানাই অভিনন্দন এবং সালাম। আজকে যেখানে আমাদের সবাইকে একটা আনন্দঘন পরিবেশে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আমরা এখন ঘরে বসেই তোমাদের ক্লাস করতে হচ্ছে, যেটা অত্যন্ত কষ্টকর, কিন্তু কিছু করার নাই। যতদিন করোনা স্বাভাবিক অবস্থায় আসবে না, ততদিন আমাদের এভাবেই ক্লাস নিতে হবে। আমি আমার প্রথমে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি মোসাম্মদ ইলাফজা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। 1994 সালে আমি এখান থেকেই এইচএসসি পাস করি। 1997 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স এবং 1998 সালে মাস্টার্স কমপ্লিট করি এবং 22তম বিসিএস এর মাধ্যমে 2003 সালে সরকারি এডওয়ার্ড কলেজে প্রভাষক হিসাবে জয়েন করি এবং পরে প্রমোশন পেয়ে এখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বর্তমান এই কলেজে কর্মরত আছি। আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাস নিব হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অর্থাৎ প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটা আছে নিউটনিয়ান বলবিদ্যার উপরে। নিউটনিয়ান বলবিদ্যা, দেখো কোনো বস্তুই কিন্তু আপনা আপনি গতিশীল হতে পারে না। আমরা জানি যে গতিশীল করতে হলে সেখানে কিছু একটা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এই কোনো কিছু একটা নাম হচ্ছে কি, বল। এখন তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় বল নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বলবিদ্যা। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের পূর্বে বিজ্ঞানীরা ধরে নিতেন যে ভর, স্থান এবং সময় এগুলো হচ্ছে ধ্রুবক, আর পর্যবেক্ষকের গতি ও স্থিতির উপর সেগুলো নির্ভরশীল না। এই ধারণার উপর ভিত্তি করে যে বলবিদ্যা গড়ে উঠেছে সেটাকে বলা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। বস্তু বা পর্যবেক্ষকের যদি বেগটা কম হয়, তাহলে নিউটনিয়ান বলবিদ্যার যে সূত্র এবং সমীকরণগুলো আছে সেগুলো কার্যকরী হয়। আর যদি এই বেগটা তোমার আলোর বেগের সাথে তুলনীয় করা যায় বা বড় হয়, বেশি হয়, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে হবে কি, আপেক্ষীয় তত্ত্বের বলবিদ্যার প্রয়োজন হবে। এখন আসো, আমরা প্রথমে এখন পড়ে নিব হচ্ছে জড়তা। আমি পড়ে লিখছি জড়তা। পরে সংজ্ঞা দিচ্ছি, এটা সংক্ষেপে লিখছি। বস্তু অবস্থানে থাকার প্রবণতা। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাকে সংক্ষেপে আমরা লিখতে পারি স্থির বস্তু স্থির থাকার প্রবণতা। আর গতি জড়তা হচ্ছে ওরকমই, গতিশীল বস্তু গতিতে থাকার এটা হচ্ছে সংক্ষেপে আমি লিখলাম যে জড়তা সমান সমান কি, বস্তু সেই অবস্থানে থাকা প্রবণতা। তাহলে আমরা যদি একটু ডিটেলসে আলোচনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা জড়তার সংজ্ঞা কিভাবে দিব। দেখো, বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ না করা হয়, তাহলে যে ধর্মের জন্য স্থির বস্তু সর্বদাই স্থির থাকে বা থাকতে চায়, আর গতিশীল বস্তু সর্বদাই সুষম বেগে সরল পথে চলতে পারে বা চলতে থাকে বা থাকতে চায়, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে জড়তা।
জড়তা হচ্ছে তাহলে দুই প্রকার, আমরা দেখো বোর্ডে লিখেছি, একটা হচ্ছে স্থির জড়তা, গতি জড়তা। তাহলে স্থির জড়তার সংজ্ঞাটা কি হবে? বাহ্যিক বল শূন্য হলে, অর্থাৎ কোনো বস্তুর উপর বাহ্যিক বল নাই, তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে যে ধর্মের জন্য স্থির বস্তু কি থাকবে, স্থির থাকে বা থাকতে চায়, তাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তার একটা উদাহরণ দিই। উদাহরণটা দেখো, যখন হঠাৎ করে গাড়ি চলতে শুরু করে তখন আরোহীর নিচের অংশটা কি হয়, গতিপ্রাপ্ত হয়, তাই না? কিন্তু কি হয়, উপরের অংশটা কিন্তু তখনও গতিপ্রাপ্ত হয় না, অর্থাৎ স্থির জড়তার কারণে কি হয়, স্থির থেকে যায়, যার ফলে সামনের অংশ যখন আগে এগিয়ে গেল, তার পিছনের অংশ অলরেডি আরোহীটা তখন পিছনের দিকে ঝুঁকে পড়ে বা পিছনের দিকে হেলে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। আর গতি জড়তা হচ্ছে ওই রকমই, বাহ্যিক বল যদি শূন্য হয়, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে কোনো বস্তু কি হবে, গতিশীল বস্তু সবসময় কি হবে, গতিতে চলতে থাকবে। বস্তুর এই ধর্মটাই হচ্ছে গতি জড়তা। গতি জড়তার একটা উদাহরণ হচ্ছে এরকম যে হঠাৎ করে একটা চলন্ত গাড়ি যদি থেমে যায়, তাহলে স্বাভাবিকভাবে আরোহী নিচের অংশটা কি হয়, প্রথমে স্থির হয়ে যায়, কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশটা গতিতেই থাকে, ফলে কি হয়, আরোহীটা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা গেল জড়তা। জড়তার পরে আমরা আসবো হচ্ছে বলে। দেখো, বল আমরা সবাই জানি বল কি, তাই না? বলকে বলা হয় ফোর্স। অর্থাৎ বল একটা বাহ্যিক কারণ যেটা বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন ঘটায় বা ঘটাতে চেষ্টা করে, তাই না? এখন এই বলটা হচ্ছে প্রয়োগের ভিত্তিতে বল আবার দুই প্রকার। প্রয়োগের ভিত্তিতে বল দুই প্রকার। একটা হচ্ছে স্পর্শ বল, স্পর্শ বল, এটা একটা উদাহরণ দিচ্ছি আমি। আর একটা হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল। এখন দেখো, এটা থেকে বোঝা যাচ্ছে স্পর্শ বল মানে যে বলটাকে দিতে হলে আমাদের স্পর্শ করতে হবে, তাই না? স্পর্শ বলের উদাহরণ হচ্ছে ট্রলি খেলা, অর্থাৎ একটা ট্রলিকে যখন আমরা স্পর্শ করা ছাড়া তো খেলতে পারি না, তাই না? আরেকটা হচ্ছে এই ফুটবলে কিক করা, তাই না? ফুটবলে কি হয়, ফুটবলে যদি আমরা বলটাকে পা দিয়ে না ঠেলি, বা সেটা একটা স্পর্শ হলো, না ঠেলি তাহলে বলটা যাবে না, তাহলে এটা বল হচ্ছে ট্রলি খেলা। তারপর হচ্ছে ফুটবলে ক্লিক করে, এটা ফুটবলে যেগুলো স্পর্শ করার আগে সবগুলোই হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল, যে সমস্ত বলগুলো অস্পর্শ, অর্থাৎ স্পর্শ করা লাগে না কিন্তু সেই বলটা কার্যকরী হয়ে যায়, এটার উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের জন্য কি আমাদের স্পর্শ করা লাগে? না, করা লাগে না। তাহলে মহাকর্ষ বল। তারপর হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল। তারপর হচ্ছে চৌম্বক বল। এগুলো বল হচ্ছে স্পর্শ করা যায়, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অস্পর্শ বল। এটা গেল হচ্ছে তোমার প্রয়োগের ভিত্তিতে বল দিতে। তারপরে আসো উৎপত্তি, উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে বল দিতে। এক নম্বর হচ্ছে যান্ত্রিক বল, যান্ত্রিক। আর দুই নম্বর হচ্ছে মৌলিক বল, মৌলিক। যান্ত্রিক বল কাকে বলে? কোন যন্ত্র বা উৎস থেকে যে বল উৎপন্ন করা হয়, অর্থাৎ কাজের শুরুতে যে বল প্রয়োগ করা হয় সেটা যন্ত্রের মাধ্যমে করা হয়, এর জন্য একটা বলা হচ্ছে যান্ত্রিক বল। যেমন হচ্ছে পানি তোলা, পানি তোলার জন্য কি করতে হবে, আমাদের পাম্প ব্যবহার করতে হবে, তাই না? তাহলে এটা একটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে যান্ত্রিক বল। আর মৌলিক বল হচ্ছে যে বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল না, আর অন্যান্য যে সমস্ত বলগুলো আছে এইগুলো সবগুলো বলই এই বলগুলোরই, অর্থাৎ এই মৌলিক বলগুলোরই এক একটা রূপের প্রকাশ। এরকম আবার মৌলিক বল আছে চার প্রকার, মৌলিক বলের চার প্রকার আছে। আচ্ছা, মৌলিক বলের চার প্রকারটা আমরা একটু পরে দেখবো। প্রথমে আমরা দেখে নিই বলের বৈশিষ্ট্যগুলো।
বলের বৈশিষ্ট্য কি বলের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায়? 1 নম্বর হচ্ছে বল হচ্ছে একটা ভেক্টর, বলে ঠিক আছে, তাই না? 2 নম্বর হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করে, বল জোড়ায় জোড়ায় কাজ করে। সেটা কেমন? আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রক্রিয়া আছে। তাহলে আমরা একটা যদি একটা বস্তু হয়, সেই বস্তুকে যদি আমরা বি বস্তু দ্বারা কি করি, বল প্রয়োগ করি, তাহলে কি হবে? এ বস্তু যেমন বি বস্তুকে বল প্রয়োগ করবে, সেমনি বি বস্তু বল এ বস্তুকে বল করবে। এটা বলা হয় যে বল জোড়ায় জোড়ায় কাজ করে। 3 নম্বর, বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। আমরা জানি ত্বরণ সৃষ্টি করতে গেলে বল দরকার হয়। আবার বল বস্তুতে বিকৃতি ঘটাতে পারে, বিকৃতি ঘটাতে পারে। যেমন স্থির বস্তুতে বল প্রয়োগ করে এর বিকৃতি ঘটানো যায়। মোটামুটি এই হচ্ছে বলের বৈশিষ্ট্য। তারপর আমরা এখানে যে আগে মৌলিক বল দেখলাম, সেই মৌলিক বলগুলো এখন আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা বললাম যে মৌলিক বল 4 প্রকার। দেখো আমি একটুখানি বলের বৈশিষ্ট্য একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করি। বলের নাম বলে 4 প্রকার বল বলে। তারপরে হচ্ছে কার্যকারী, কার্যকারী বলগুলো কোথায় কোথায় কাজ করে, কত রেঞ্জের মধ্যে এই বলগুলো কাজ করবে। বাহক করা, বাহক আপেক্ষিক সবল, টেবিলের মধ্যে দিয়ে একবারে 4টা বলের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো একবারে দেখতে পাবো। আলাদা আলাদা ভাবে মহাকর্ষ বল, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি ইংলিশে লিখলাম না, তারপরে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক বল। 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আর 4 নম্বরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটা বলের কার্যকারিতা গুলো দেখো। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, বস্তুর মধ্যে চৌম্বকীয় বল হচ্ছে সেটা চার্জিত বস্তুটার যে আকর্ষণ আর বিকর্ষণ বল, দুইটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ। সবল নিউক্লিয় বল, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন থাকে এবং নিউট্রন প্রোটন কি হয়, নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস গঠন করার জন্য সেখানে একটা শক্তিশালী বল দরকার হয়, সেটাই হচ্ছে নিউক্লিয় বল। অর্থাৎ ওই শক্তিশালী বল দ্বারাই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন আবদ্ধ থাকে। এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। তাহলে এটা হচ্ছে নিউট্রন প্রোটনকে আবদ্ধ রাখতে হয়, নিউট্রন প্রোটনকে আবদ্ধ রাখতে হয়, আবদ্ধকারী বল। আর দুর্বল নিউক্লিয় বলটা থাকে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে সমস্ত নিউক্লিয়াসের ভর সংখ্যা বেশি, অর্থাৎ 206 এর উপরে, সেই সমস্ত নিউক্লিয়াসগুলো হচ্ছে
ভেঙে যায়। আমরা জানি যে আলফা বেটা তারপরে গামা এগুলো বিভিন্ন মৌল রেডিয়েশন করে। এটা শুধুমাত্র এই দুর্বল নিউক্লিয় বলের কারণেই হয়। যদি দুর্বল নিউক্লিয় বল না হতো তাহলে নিউক্লিয়াসকে কখনোই ভাঙা সম্ভব হতো না। তাহলে এখন দুর্বল নিউক্লিয় বলের কারণে বেটা ক্ষয় হচ্ছে, সব হচ্ছে। তাহলে এটা আমরা বলি যে তেজস্ক্রিয়তা ক্ষয়ের জন্য দায়ী। তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী। ক্ষয়ের পাল্লা হচ্ছে মানে কত দূর রেঞ্জের মধ্যে কাজ করতে পারবে, এটা হচ্ছে অসীম। তোমার তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে অসীম। আর সবল বলটা হচ্ছে তোমার 10⁻⁻16 মিটার আর 10⁻⁻16 মিটার। বাহক কণা গ্রাভিটন, তারপর এটা হচ্ছে ফোটন। অনেক মৌলিক কণা আছে, অনেক মৌলিক কণার মধ্যে গ্রাভিটন একটা, ফোটন একটা, নিউটন একটা, তারপরে ডাব্লিউ ও জেড বোসন অনেক আছে। রাপিড ফ্লোটা 1, এটা 10⁻39, 10⁻41, 10⁻30। এইটা দেখো, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, মহাকর্ষীয় বল হচ্ছে সর্ব দুর্বল বল। এই সেই দুর্বল বলকে আমরা 1 ধরে নিলে এর সাপেক্ষে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে 10⁻39 গুণ হবে। সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41 সবচেয়ে বেশি পরিমাণ, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻30। এই হচ্ছে তোমার চারটা মৌলিক বল। আমরা একবারে এই টেবিলের মধ্যে দেখলে এই মলগুলার বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারলাম। এরপরে আসো বলে একই দুটো পরমাণু আমরা যে চারটা বল দেখলাম, বিজ্ঞানীদের ধারণা হচ্ছে এই চারটা বলের মধ্যে একটা একক সত্তা আছে। হ্যাঁ, এখন বিজ্ঞানী ওয়াইনবার্গ, গ্লাসো, একজন হচ্ছেন প্রফেসর আব্দুল সালাম, প্রফেসর আব্দুল সালাম অনেক গবেষণা করে দেখছেন যে দুর্বল নিউক্লিয় বল আর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, এই দুইটা বলই একই বলের দুটো ভিন্ন রূপ। এজন্য এটাকে বলা হচ্ছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। এই সালাম এবং ওয়াইনবার্গ তত্ত্বের মতো আরো অনেক তত্ত্ব হতে পারে, মানে আবিষ্কার হবে, যা নিউক্লিয় বলের সাথে এই তোমার দুর্বল তড়িৎচুম্বকীয় বল এবং মহাকর্ষীয় বলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। চারটি মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় বলে একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব। যদিও এই তত্ত্বটা এখনো আবিষ্কার হয়, ধারণা করছেন যে একদিন আবিষ্কার হবে। তাহলে বল সম্পর্কে আমরা অনেক কিছু করলাম। এখন নিউটনের গতিসূত্রে চলে যাচ্ছে।
নিউটনের গতিসূত্র। বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন 1687 সালে তার বিখ্যাত গ্রন্থ মিটারালিস ফিলোসফি মিটারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থে জড়তা, গতি ও বলের মধ্যে সম্পর্ককারী তিনটা সূত্র প্রদান করছেন। আমরা এই সূত্র তিনটা কিন্তু সবাই জানি। হ্যাঁ, সেইগুলো এই সূত্র তার নাম অনুসারে এই সূত্রটিকে বলা হচ্ছে নিউটনের গতিসূত্র। প্রথম নিউটনের গতিসূত্র কি জড়তা সম্পর্কিত। জড়তা কিন্তু আমরা অলরেডি একটু জেনেছি, এই জন্য প্রথম সূত্র ফার্স্ট বাহ্যিক বল ক্রিয়া না করলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে এগুলো বলা হচ্ছে জড়তা সূত্র বলা। জড়তার সংজ্ঞা কিন্তু এরকম, জড়তার সূত্র বলা। তাহলে কি প্রথম সূত্রটা আমরা আরেকবার দেখো, দেখি। বাহ্যিক বল ক্রিয়া না করলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। একে বলা হচ্ছে জড়তার প্রথম সূত্র বা নিউটনের প্রথম সূত্র, বা একে জড়তার সূত্র নামেও পরিচিত। দ্বিতীয় সূত্র আসো, সেকেন্ড ল। বস্তু ভরবেগে পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো 10 মিনিটের জন্য
এবং এই বল যেদিকে দেখো দ্বিতীয় সূত্রটা আমি আবার বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে কি হবে, সমানুপাতিক হবে এবং এই বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। এখন আসলে আমরা দ্বিতীয় সূত্রে একটু ব্যাখ্যা দেখি। মনে করলাম কোন বস্তুর ভর হচ্ছে m, বেগ v, তাহলে ভরবেগ হচ্ছে p দ্বারা প্রকাশ করলে p ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে dp বাই dt তার সমানুপাতিক বলের সঙ্গে। এই মান আমরা এখানে বসিয়ে দিই, তাহলে mv বাই dt উপর কি f করে নাও। এটাকে বের করে দিই, তাহলে m ইকুয়াল টু বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ, তাই না? তাহলে m a প্রপোর্শন f। এখন দেখো এটাকে যদি আমরা কিভাবে লিখি সমান দিয়ে, তাহলে এটা হচ্ছে ks, m যদি 1 kg হয়, a যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে f ইকুয়াল টু 1 মিটার, অর্থাৎ একক বলের সংজ্ঞা এসে গেল। তাহলে একক বলের সংজ্ঞা হিসেবে আমরা কি বলি, একক ভরের উপর প্রযুক্ত হয়ে যে বল একক ত্বরণ সৃষ্টি করে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি k ইকুয়াল টু কত, k ইকুয়াল টু 1, এখানে বসিয়ে দাও। তাহলে f টা আগে লিখলাম, f ইকুয়াল টু m, এই যে তোমার সূত্রটা এসে গেল আমাদের বল পরিমাপক। এখন দেখো বলের মাত্রা, মাত্রা কি f, মাত্রা কিভাবে লিখতে হয়, তাহলে এখান থেকে আসে তোমার a মাত্রা কি l t minus 1 by t, তাহলে দাঁড়াচ্ছে m l t minus t, এটা হচ্ছে বলের মাত্রা। বুঝে দিলাম? বলের একক, বলে দুই ধরনের একক আছে, একক হচ্ছে দুই ধরনের,
একটা হচ্ছে বলে নিরপেক্ষ, আর একটা হচ্ছে বলে অভিকর্ষীয়।